এই যে আমি ঢুকলাম, এই যে ব্লকের মধ্যে ঢুকছে। আচ্ছা, এই যে ব্লকের মধ্যে ঢুকছে না, এটা ডাবল ডাবল ক্লিক, ব্লকের ভিতরে ঢুকছে ডাবল ক্লিক দিয়ে। এই যে দেখেন, এখন যদি টোটালটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, মনে করেন আমি যদি গ্রিন কালার দিই বা রেড কালার দিই, ঠিক আছে, এইখানে আমার এখান থেকে ডোর দিয়ে দেবো, ডোর ডোর। এখন আমি যদি ক্লোজ ব্লক এডিটর দিই, ইয়েস দিব, তারপর দেখেন যে আমার ডোরের কালার চেঞ্জ হয়েছে। মানে ব্লক করা কোনো জিনিস আপনি সরাসরি কালার চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ, আপনাকে ব্লকের ভিতরে ঢুকতে হবে। আর ব্লক ভাঙে হচ্ছে এক্সপ্লোর দিয়ে। আপনি আমার ব্লক নিয়ে ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে ফুল, ওই ক্লাসটা দেখলে সকল ইয়াগুলো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন। এই যে ব্লক সিলেক্ট করে যদি এখানে এক্সপ্লোর আছে দেখেন, এই যে এক্সপ্লোর দেখেন, এক্সপ্লোর মানে হচ্ছে ভেঙে ফেলা, বোমা। এই যে বোমাটা যদি দরজার উপর সিলেক্ট করে দরজার উপরে মারেন, তাহলে দেখবেন দরজার প্রতিটা আলাদা আলাদা সব ভেঙে গেছে। এখন আপনি চাইলে এখন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সংক্ষিপ্ত কমান হচ্ছে এক্স, এক্স এন্টার সিলেক্ট করে এক্স এন্টার যদি দেন তাহলে ব্লকটা ভেঙে যাবে, এক্সপ্লোড। ট্রিমটা কী হবে, ট্রিমটা করেন তো আমি দেখি কীভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আপনার যে সমস্যাটা যেখানে ফেস করছেন ওইখানেই দেখান, তাহলে বুঝুন। ট্রিম সরাসরি হবে। এখন আপনি কন্ট্রোল জেড দেন, এখানে আপনার লাইনটা তো একটা লাইন এখানে নাই, আপনি দেখেন, আপনি সিলেক্ট করেন, দেখেন এখানে অনেকগুলো ভাঙ্গা ভাঙ্গা লাইন আছে। এই দেখেন, এই একটা লাইন আছে, দেখছেন। তারপর আবার সিলেক্ট করেন, দেখেন, আপনি মাউস ছেড়ে দেন, এই যে দেখেন এইখানে দেখেন আপনার লাইনই কিন্তু এক লাইনে নাই, আপনার এক লাইনের ভিতরে 5-6টা লাইন। আপনার এই দেখেন, এই এত লাইন থাকবে কেন? আপনি ড্রয়িং করলে টোটাল লাইন থাকবে আমার এক লাইন। একত্রে থাকলে এরকম হওয়ার কথা না, যেমন এই যে দেখেন। কিন্তু এইখানে দেখেন, এখানে আরও কিছু কারণ আছে। কারণ আছে বলতে এইখানে তো কোনো বাধা নাই, এবং এই লাইনটা ট্রিম হওয়ার কিন্তু শর্ত আছে। এই শর্তটা জানেন কি না? কোনো একটা বাধা পেতে হবে। এখন এইখানে তো কোনো বাধা নাই, ঠিক আছে, এইখানে কোনো বাধা নেই। এইখানে শুধু এই যে আমার এই ডাইমেনশনের একটা লাইন আছে, এটা আসলে কিন্তু বাধা না, এখানে কোনো একটা লাইন থাকতে হবে। এই যে দেখছেন, এখন কিন্তু ট্রিম হয়েছে। কোনো একটা বাধা থাকলে, হ্যাঁ, কোনো একটা বাধা থাকলে তাহলে সে ট্রিম হবে ঠিকঠাকভাবে, ঠিক আছে। আর যখন আপনি লাইনগুলো টানবেন ড্রয়িংয়ে, একটা জিনিস খেয়াল করবেন সবসময়, এই যে প্রতিটা লাইন একটা লাইন রাখার চেষ্টা করবেন। যেমন এইখানে একটা লাইন টানছেন, এই লাইনটা সে একাই থাকবে, এক্সট্রা আর কোনো লাইন থাকবে না, ঠিক আছে, কোনো ভাঙ্গা ভাঙ্গা লাইন থাকতে পারবে না। আমরা এইটার মধ্যে একটা প্ল্যান সাজাই। ও এন্টার 2 ফিট 6 এন্টার, ভিতরে একটা অফসেট নিলাম। এখন সামনে আমি ছাড়বো হচ্ছে কত, 3 ফিট। এটা আমি ফ্রন্ট সাইড ধরলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, না আপনার এই যে সামনে ছাড়লাম কত, সামনে ছাড়লাম 3 ফিট, আর উভয় বাকি 3 দিক হচ্ছে আমার 2.5 ফিট। মানে উভয় দিকে একসাথে আমি 2.5 ফিট ছেড়ে এইটাকে আমি আরো 6 ইঞ্চি ভিতরে ঢুকাই দিছি আর কি। না না, স্ট্রেস করি নাই, দুই পাশের পয়েন্টটা শিফট চেপে পয়েন্ট ধরছি। এই যে অবজেক্ট সিলেক্ট করে শিফট চেপে ধরে এই পয়েন্ট দুটো লাল করছি, লাল করার পরে শিফট ছেড়ে দিছি, এরপরে আমি এই দুইটা পয়েন্ট একসাথে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আর আপডেট ভার্সনে, আর যদি আপনি আপডেট ভার্সনে কাজ করতেন তাহলে আপনারা এখানে সিলেক্ট করলে মাঝখানে আর একটা পয়েন্ট আসে, হ্যাঁ, মাঝখানে একটা পয়েন্ট আসে, ওই পয়েন্টটা দিলে এক ক্লিকই সরাই ফেলানো যায়। মানে আপডেট ভার্সনগুলোতে কিছু সুবিধা পাওয়া যায়, কিছু না অনেক সুবিধা পাওয়া যায়। না আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা আপনার করেন, আমার কোনো। আচ্ছা, এখন দেখেন, এই আমরা একটা ইয়া নিলাম, আউটলাইন নিয়ে ফেললাম, হ্যাঁ। এখন এইটাই ধরতে হবে আমার কি, দেয়াল ধরতে হবে। এখন এই কর্নারটাকে আমি আসলে কোনো কাজে লাগাইতে পারবো কি না আদৌ, এটা আমার দেখতে হবে। এই কর্নারটাকে কতটুকু আছে, একটু এরিয়াটা দেখি। চার ফিট থাকুক। ও এন্টার 5 এন্টার, আমি এটা 5 ইঞ্চির একটা দেয়াল নিলাম। আর অল লেয়ারগুলো সাধারণত একটু মোটা রাখবেন, হ্যাঁ, মোটা রাখলে কাজ করতে সুবিধা হয়। এবং এইখানে কিন্তু আমার এই যে লাইনগুলো কিন্তু সিলেক্ট যদি আমি করি, হ্যাঁ,
সিলেক্ট করে আমি যদি মোটা করি দেখেন সে কিন্তু মোটা হবে না। এই যে মোটা করছি, মোটা কিন্তু হয় না, দেখছেন? এই লাইন ওয়েটটা আমার অন করে দিতে হবে। এই যে এখানে লাইন ওয়েট আছে, এটা আমার অন করে দিতে হবে, এখন মোটা দেখাচ্ছে, দেখছেন? এই যে আপনার নিচে দেখেন ড্রাফটিং সেটিংস, এই যে লাইন ওয়েট। আচ্ছা, এখন আমি যদি দুইটা ইউনিট করি তাহলে আমাকে সিঁড়ি দিতে হবে কোথায়? মাঝখানে দিতে হবে না সিঁড়ি? আর সিঁড়ি আর একটা বিষয় খেয়াল করেন, সিঁড়ি যদি আমি একদিকে দেই, সিঁড়ি একদিকে দিলে আমার কি হবে দেখেন, সিঁড়ি একদিকে যদি আমি দেই তাও আমি দুইটা ইউনিট করতে পারবো, তাহলে মাঝখান থেকে আমাকে একটা গলি রাখতে হবে বা করিডোর রাখতে হবে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে মাঝখানে সিঁড়ি থাকবে যাতে দুই দিকে দুই ইউনিটে ঢুকতে পারে। আচ্ছা, এখন দেখেন মাঝখানে যে আমার সিঁড়ি আছে আমরা ওই প্ল্যানটা করব এইরকমই সেম, মানে পুরোপুরি এরকম না, মানে এইখানে কর্নারটা একটু রাউন্ড আর এখানে কর্নারে আমার জায়গা কম, দেখছেন? আচ্ছা, এখন দেখেন, এখন আমি যে মাঝখানে যদি সিঁড়ি নেই তাহলে মাঝখানে আমি এই যে মিড পয়েন্টটা আমার ধরবে, তখন আমি মাঝখানে একটা লাইন টানবো, একটা লাইন টানলাম। হ্যাঁ, লাইন টানার পরে দুই সিঁড়ির মাঝখানে আমরা যেমন একটা গ্যাপ রাখি, গ্যাপটা 2 ইঞ্চি হয় বা 3 ইঞ্চি হয়, ঠিক আছে? তাহলে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যদি হয়, ধরেন 2 ইঞ্চি আমি ধরলাম, 2 ইঞ্চি ধরলে তাহলে আমি যদি মাঝখান থেকে অফসেট করি তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি ডানে এবং বামে অফসেট করতে হবে নাকি? ডানে এবং বামে 1 ইঞ্চি 1 ইঞ্চি অফসেট করলাম। এখন দেখেন এটা হচ্ছে মাঝখানের ফাঁকা জায়গাটুকু আমি রাখলাম। এখন সিঁড়ির যে ধাপগুলো থাকে এই ধাপের লেন্থ কতটুকু হয়? হ্যাঁ, যেমন ধাপের লেন্থ হয় হচ্ছে, এটা হচ্ছে আপনার টোটাল মানে লেন্থটা হয় আপনার মনে করেন মিনিমাম 3.5 ফিট থেকে 4 ফিট। অনেকে 3 ফিটও করে, কিন্তু মানে 3 ফিটটা করলে হয় কি, মানে কোনো মালামাল নিয়ে যদি কেউ উপরে উঠতে চায়, যেমন মনে করেন ফ্রিজ, হ্যাঁ, তারপর বড় বড় যে ইয়াগুলো থাকে, সোফা থাকে, এগুলো নিয়ে যখন উঠে বা মুভ করে তখন কিন্তু একটা কষ্ট হয়ে যায়। এই কারণে স্টেয়ারের মানে লেন্থ বলতে যে সাইডের দৈর্ঘ্যটা আর কি, হ্যাঁ, এটা মিনিমাম 3.5 ফিট থেকে 4 ফিট হওয়া উচিত আর কি, বিশেষ করে রেসিডেন্সিয়ালে। এখন দেখেন আমি যদি 3.5 ফিট রাখি তাহলে ও এন্টার 3 ফিট 6 এন্টার, হ্যাঁ, 3 ফিট 6 এন্টার। আমি এই দিক থেকে এখানে 3 ফিট 6 যাব এবং এইটা থেকে এই দিকে 3 ফিট 6 যাব, ঠিক আছে? এটা আমি সিঁড়ির জন্য জায়গা নিলাম। পরে ফোন দিতেছি তোমার। এটা আমি আমার এই লেন্থটা নিলাম। এখন হচ্ছে এই টোটাল লেন্থ আমি কতটুকু নেব? এখন হচ্ছে আমরা যে ল্যান্ডিং বলি, ল্যান্ডিং যেখানে আমরা রেস্ট করি, মানে একটা সিঁড়ি উঠে যখন একটা জায়গায় আমরা রেস্ট করি ওটাকে বলা হয় ল্যান্ডিং। এই ল্যান্ডিংয়ের জায়গাটুকু কতটুকু হয়? এই ল্যান্ডিংয়ের জায়গাটুকু মিনিমাম 3.5 ফিট দেই আমরা, হ্যাঁ, মিনিমাম। যদি আমার জায়গা বেশি থাকে তাহলে আমরা 4 ফিট করে দেই। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করি, যেমন এই যে আমার এই যে জায়গাটা কি বাড়তি, আমরা এখানে 3 ফিট কত অফসেট নিছি না, এখন ল্যান্ডিংটা কিন্তু আমার ফ্লোর লেভেলে হবে না, ফ্লোর লেভেলে হবে, ল্যান্ডিংটা হবে হচ্ছে ফ্লোর লেভেল থেকে মিনিমাম 5.5 ফিট উপরে। হ্যাঁ, যেহেতু আমার ল্যান্ডিংটা 5.5 ফিট উপরে হবে সেহেতু ল্যান্ডিংটা কিন্তু আমি ক্যান্টিলিভার করে দিতে পারি, মানে আমি যদি সামনের দিকে বাড়াই দেই তাহলে সে কিন্তু ওই জায়গাটা কিন্তু সে সামনে দিয়ে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছে কিনা বিষয়টা? যেমন মনে করেন আমি ও এন্টার 3 ফিট এন্টার, আমি এখানে 3 ফিট রাখলাম, ল্যান্ডিংটা আমি পরে সামনের দিকে আগাই, আগে এখানে আমি 3 ফিট রাখলাম, এটা আমার 3.5 ফিট দরকার কিন্তু এটা আমি 3 ফিট রাখলাম, এখানে আমি 3 ফিট রাখলাম। এখন 3 ফিট রাখার পরে আমার এখন ধাপ দিতে হবে। হ্যাঁ, আমি কয়টা ধাপ দিব, কিন্তু ধাপের যে আমার ওয়াইডটা দরকার আর কি, এইটা ধাপ মিনিমাম পাটা আমার রাখার জন্য আমরা কি করি, যেটা কমন সেটা হচ্ছে 10 ইঞ্চি, এটা জানা আছে মনে হয় আপনার। তাহলে আমরা পা ফেলার জন্য যেটা মানে রাখি ওটাকে বলা হয় ট্রেড, হ্যাঁ, আর যেটা খাড়া থাকে আর কি ওটাকে বলা হয় রাইজার। হ্যাঁ, এখন আমরা ট্রেডটা দিব, তাহলে ও এন্টার 10 এন্টার। দেখেন এখানে আমরা ট্রেড কয়টা দিব? এখন ট্রেড মিনিমাম আমার যদি ফ্লোর হাইটের উপরে কিন্তু ট্রেডটা ডিপেন্ড করে, ফ্লোর হাইটের উপরে। মনে করেন আমার ফ্লোর হাইট হচ্ছে কত, 10 ফিট। এখন ট্রেড বলতে রাইজারের হাইট, মানে আমি এক ধাপ থেকে আর ধাপে যখন উঠবো তখন এই যেই ধাপটা আমি পাড়ায় উঠবো রাইজারে, হ্যাঁ, এই রাইজারের হাইট যদি 6 ইঞ্চির বেশি হয় তাহলে আপনাকে সিঁড়ি বাইয়া উঠতে কষ্ট হয়। হ্যাঁ, এই কারণে আমরা 6 ইঞ্চির বেশি করা যাবে না, 6 ইঞ্চির কম রাখতে হবে। তাহলে আমি যদি 10 ফিটকে টোটাল 10 ফিটকে আমি যদি 6 ইঞ্চি দিয়ে ভাগ দেই তাহলে কয়টা আসে রাইজার সেটা হিসাব করতে হবে।
মিনিমাম আমরা যদি 10টা রাখি, 10টা রাখলে হবে আমার 11টা রাইজার, মানে ট্রেডের থেকে রাইজার একটা বেশি হবে, এটাই জানেন কি না? আচ্ছা, ট্রেডের থেকে রাইজার যেহেতু একটা বেশি হবে, তাহলে আমরা যদি 9টা ট্রেড রাখি তাহলে রাইজার হবে কয়টা? 10টা। তাহলে 6 দশম 60, 60 মানে 60 ইঞ্চি, তাহলে 5 বারং 60 মানে 5 ফিট। তাহলে একটা ফ্লোরের অর্ধেক উঠে যাচ্ছে, তাহলে টোটাল ফ্লোর হাইট যদি আমার 10 ফিট হয় তাহলে আমার 9টা ধাপ হলেই হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আপনার ট্রেডের থেকে রাইজার একটা বেশি হবে নাকি? ট্রেডের থেকে রাইজার একটা বেশি হবে, তাহলে দেখেন আমার টোটাল ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, হ্যাঁ, তাহলে একটা সিঁড়ির হাইট আমার 5 ফিট হলেই হয়ে যাচ্ছে, মানে যেহেতু আমি 2টা সিঁড়ির মাধ্যমে উঠবো নাকি, তাহলে 2টা সিঁড়ির মাধ্যমে উঠলে একটা 5 ফিট উঠলাম, আর একটা দিয়ে আবার ঘুরা ল্যান্ডিং থেকে 5 ফিট উঠলাম, তাহলে 10 ফিট শেষ। তাহলে 5 ফিট আমার প্রতি সিঁড়ির জন্য আমার 5 ফিট দরকার, তাহলে 5 ফিটকে যদি আমি 6 দিয়ে ভাগ দিই, মানে 12 ইঞ্চিতে 1 ফিট, 12 ইঞ্চিতে 1 ফিট না, তাহলে 5 ফিটকে ভাগ দিলে আমার 10টা হবে, 10টা রাইজার হবে, ঠিক না? তাহলে 10টা রাইজার করতে হলে আমাকে 9টা ট্রেড দিতে হবে, 9টা ধাপ দিতে হবে। আচ্ছা, যখন আমরা আবার সেকশনে যাব তখন মানে বাকি যে আপনার সমস্যা ওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কারণ সব জিনিস মুখস্থ বোঝানো যায় না। এটা হচ্ছে মুখস্থ বোঝানো প্ল্যানের জন্য আপনাকে বেসিক একটু ধারণা দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে 10 ফিটের জন্য 9টা ধাপ দিব, এই একটা দিলাম, এরপরে আমি দিতে হবে কয়টা? আরো 8টা। তাহলে 1 দিলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, যে কয়টা লাগে আমি দিয়ে গেলাম মনে করেন। হ্যাঁ, এখন দেখেন কয়টা ধাপ দিছি, দেখেন একটা ধাপ গুনিন, একটা ধাপ, 2টা ধাপ, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই আমার 9টা শেষ। তাহলে এইখান থেকে এই বাকিগুলো আমি ফালাই দেব। আচ্ছা, হ্যাঁ, এটা অফসেটের মাধ্যমে দিছি ভাই। তো সেটা অ্যাজ ইউর উইশ। এখন হচ্ছে আপনার মানে যতই যাই শিখেন, আপনার অটোক্যাড সফটওয়্যারটা কিন্তু মেইন। হ্যাঁ, এই কারণে আপনি সফটওয়্যার বেশি আহামরি শেখার দরকার নাই। যেমন বেসিক যে জিনিসগুলো না হইলে না, যেমন লাইন, পলিলাইন, সার্কেল, হ্যাঁ, যেমন এই যে রিভিশন ক্লাউড, এটা আমাদের দরকার নাই। এবার এসপি লাইন দরকার নাই, এইটা এইখানে ব্লক দরকার আছে, ইনসার্ট ব্লক হ্যাশ দরকার আছে, টেক্সট দরকার আছে, আর এখানে সার্কেল থেকে শুরু করে উপরের সবগুলো দরকার আছে। কিন্তু এই আমি ল্যান্ডিং এর জন্য জায়গা রাখলাম, এখন হচ্ছে আমার সামনেও তো আমার ল্যান্ডিং এর জন্য জায়গা, মাঝখানের ফাঁকা জায়গাটা 2টা লাইন আলাদা না রেখে আমি একটা রেক্ট্যাঙ্গেল টাইনে দিলাম, বুঝছেন? এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল করে দিলাম। এখন এই টোটালটাকে সিলেক্ট করে আপনার যদি স্টেয়ার লেয়ার তৈরি করা থাকে, সেই স্টেয়ার লেয়ার নিয়ে যেতে, স্টেয়ার লেয়ার তৈরি করা আছে। এখন দেখেন এইটা আমি সিঁড়ির জন্য জায়গা রাখলাম। এখন এইখানে আমি রাখছি কত? 3 ফিট রাখছি না? এখন আমি চাইলে এইটাকে আমি 1 ফিট বা 1.5 ফিট ক্যান্টিলিভার করে দিতে পারি। কিভাবে? ও এন্টার ধরেন 12 ইঞ্চি দিলাম, 12 ইঞ্চি আমি আরও ক্যান্টিলিভার করে দিলাম। মনে করেন এইখান থেকে আমি এইদিকে 12 ইঞ্চি আসবো, এই 12 ইঞ্চি আসলাম। এখন এটা হচ্ছে সিঙ্গেল লাইন, আমার এটা তো আমাকে দেয়াল বানাইতে হবে। ও এন্টার 5 এন্টার, 5 ইঞ্চি আমরা ভিতরের দিকে অফসেট নেব, ভিতরের দিকে না, মানে বাহিরের দিকে নেব। মানে এই যে আমার স্টারের ভিতরে নেওয়া যাবে না কিন্তু, কারণ স্টারের ভিতরে জায়গা তো আমার ফিক্সড। এখন আমি বাহিরের দিকে অফসেট নিলাম, এই যে দেখেন এটা আমি বাহিরের দিকে অফসেট। না, আপনি বাহিরের দিকে বলতে আপনি তো 3 ফিট ছেড়েই নিছেন। এই যে 1 ফিট আমি বৃদ্ধি করছি, এই 1 ফিটটা তো আমার ক্যান্টিলিভার মানে উপরে ঝুলন্ত বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এখন দেখেন, এখন এই একটা প্ল্যান আমি মানে প্ল্যান বলতে স্টেয়ারটা দাঁড় করাইছি। হ্যাঁ, স্টেয়ারটা দাঁড় করাইয়া এখন এই স্টেয়ারের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, মনে করেন নিচ থেকে আমি যখন ঢুকবো, এই যে ল্যান্ডিংয়ের নিচ থেকেই আমি ঢুকবো, এটা হচ্ছে আমার এন্ট্রি। আমি বাহির থেকে এই ফ্রন্ট দিক থেকে এই দিক থেকে এই সিঁড়ির নিচ দিয়ে ঢুকবো। হ্যাঁ, নিচ দিয়ে ঢুকে এইখানে আইসে আমি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো। মনে করেন এইটা দিয়ে এরকম উপরের দিকে ওইটা এখানে আমি ল্যান্ডিংয়ে দাঁড়াইলাম, এখানে ল্যান্ডিংয়ে দাঁড়াইয়া তারপর এই সিঁড়িটা দিয়ে আমি উপরের দিকে উঠে গেলাম। এখন আমি দোতলায় আসলাম আর কি, মানে ফার্স্ট ফ্লোরে আসলাম। এইখান থেকে আমি যদি 2টা ইউনিট করি, তাহলে আমি এই দিকে একটা ডোর রাখবো এবং এই দিকে একটা ডোর রাখবো, ঠিক আছে? এবং
এই মাঝখানে আর যদি একটা ইউনিট হয় তাহলে আমি দুই দিকেও ডোর রাখতে পারি এবং মাঝখানে একটা বড় ডোরও আমি রাখতে পারি। ঠিক আছে, এখন এইখানে আমরা যখন একটা আর্কিটেকচারাল প্ল্যান করব আমাদের অনেক জিনিস খেয়াল রাখতে হয়। আমি আমার নিজের মতো করেও রুম সাজাইলে কিন্তু হবে না। কেন হবে না? আমি যখন একটা রুম সাজাবো, যখন আপনি যে একটা প্ল্যান করছেন আপনার প্ল্যানটাই আমি দেখি, যেমন আমি যে একটা রুম সাজাবো, এই রুমের ভিতর থেকে কলামগুলো এমনভাবে সেট করতে হবে, কলাম বুঝেন তো? আচ্ছা, কলামগুলো আমি এমনভাবে বসাইতে পারবো যাতে আমার কলামগুলো থেকে কলাম মানে আমাদের যে স্ট্রাকচার ড্রয়িংয়ে যে বিম তো বুঝেন, বিম বুঝেন? আচ্ছা, তাহলে বিম তো যায় কলামের উপর দিয়া, ঠিক না? কলাম ছাড়াও বিম যায়, বিম থেকে বিম নেওয়া যায়, কিন্তু তার থেকে বেশি স্ট্রং হয় কলাম থেকে কলাম যদি আমরা বিম নেই। এখন আরও একটা বিষয় আছে, যেমন দেখেন এই আমি যদি একটা বিম রুমের একটা কলাম যদি রুমের মাঝখানে দেয় জিনিসটা খারাপ দেখাবে। হ্যাঁ, এবং এই কলাম থেকে আমি যদি একটা বিম নেই তাহলে বিমটা আসতেছে রুমের মাঝখান দিয়া, আমি যখন একটা সিলিং ফ্যান দিব সিলিং ফ্যানটা ঝুলাইতে পারবো না, দেখতে খারাপ লাগবে। এই কারণে অনেক দিক বিবেচনা করতে হয় আমাদের। যেমন হচ্ছে আমরা এইখানে একটা কলাম দিলাম, তারপরে এইখানে এসে এইখানে একটা কলাম দিলাম। এখন দেখেন এইখানে যদি আরেকটা কলাম দিই তাহলে পারবো না, আমার কলাম দিতে হবে এই কর্নারে। তাহলে এই কর্নারে যদি আমি কলাম দিই, এইখান থেকে যদি আমি বিমটা টানি তাহলে এইখানে ডাইনিং স্পেস এইখানে স্যাক্রিফাইস করা যায় যে এইখান থেকে আমি বিমটা টানলাম, কিন্তু এইটা আমার রুম, এই রুমের ভিতর থেকে কোনো আমি বিম টানতে পারবো না। এটা টানা যাবে কিন্তু ভালো দেখাবে না, সিলিংটা হাইটটা কম পাওয়া যাবে। আর একটা হচ্ছে রুমের মাঝখান থেকে যদি একটা বিম যায় জিনিসটা দৃষ্টিকটু ভালো দেখায় না। স্ট্রাকচারে আপনি চাইলে সবই করতে পারবেন, রুমের মাঝখানে কলাম উঠাইতে পারবেন, বিম থেকে বিম কানেক্ট করতে পারবেন, সব করা যায়। কিন্তু আর্কিটেকচারাল প্ল্যান মানে যারা করে, যারা আর্কিটেক্ট, তারা এই জিনিসগুলো খেয়াল করে প্ল্যান করার সাথে সাথে যে আমার রুমগুলো এমনভাবে আমি সেট আপ করবো যাতে, যেমন এইখানে আপনার একটা জিনিস ঠিক আছে যে এইখানে আমি একটা কলাম বসাইলে এই সারিতে আমি একত্রে কলাম বসাই যাইতে পারবো এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। আবার এইখান থেকে আমি কলাম এই পর্যন্ত টানা এইদিকে আমি বসাই যেতে পারবো, ঠিক আছে। কিন্তু দেখেন এই সিঁড়ির মাঝখানে এইখানে আমি কলাম দিতে পারবো না, বা এইখানে কলাম দিতে পারবো না। চাইলে আমি দিতে পারি, আমার সমস্যা নাই, কিন্তু জিনিসটা ভালো দেখায় না। কিন্তু এখানে একটা দিকে বিবেচনা করলে এইখানে কলাম দিতে হবে। কারণ দিতে হবে কেন, এইখান থেকে টানা আমি এইদিকে একটা বিম নিয়ে যেতে পারবো, কারণ সিঁড়ির উপরে কেউ এটা খেয়াল করবে না যে বিম কোথায় আছে কিভাবে আছে। খেয়াল রাখতে হবে আমার কোনো বিম যাতে কোনো রুমের মাঝখান দিয়ে না যায়। আর একটা বিষয়, আমরা যে বিষয়গুলো খেয়াল করি আর্কিটেকচারাল প্ল্যানের ক্ষেত্রে, যেমন এমনভাবে আমি মানে রুমগুলো সেট আপ করবো যাতে প্রতিটা রুমে সুন্দরভাবে আলো পৌঁছায়। যেমন মনে করেন এই যে এখানে একটা ডাইনিং দিছেন, হ্যাঁ, এইখানে যে ডাইনিং দিছেন, এখন এইখানে কিচেন রাখছেন, এখানে টয়লেট রাখছেন। এখন এইখানে যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে এই ডাইনিং এর মানুষগুলো আলো কোথায় পাবে? যেমন দেখেন এই যে একটা ফাঁকা জায়গা রাখছেন না এইখানে, এই ফাঁকা জায়গাটা যদি আপনি এইখানে রাখতেন আর এই কিচেনটা যদি একটু এইদিকে আগাই দিতেন তাহলে মাঝখানে এই আলোটা কিন্তু সরাসরি সেই ডাইনিং এ ঢুকতো না। কিচেনটা মনে করেন এই যে ফাঁকা জায়গাটা যদি আপনি এই জায়গাটা যদি এইখানে রাখতেন, এই ফাঁকা জায়গাটা শিফট করে যদি এইখানে নিতেন তাহলে কিন্তু এইখানে একটা মোটামুটি এইখান থেকে সরাসরি আলোটা ডাইনিং এ প্রবেশ করতো। বুঝতে পারছি কিনা? এই আর্কিটেকচারাল প্ল্যানে আমাদের আলো এবং বাতাসটা পৌঁছানোটা খুব জরুরি, এটা খেয়াল রাখতে হবে।